নমস্কার। বিজ্ঞান প্রসঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। জীবাশ্ম জ্বালানি এর উপর নির্ভরতা কমাতে এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রার দিকে এগোতে 2023 সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন। হ্যাঁ, ভারতকে গ্রিন হাইড্রোজেন উৎপাদন, ব্যবহার এবং রপ্তানির একটি প্রধান কেন্দ্র হিসেবে তৈরি করার একটা ফ্ল্যাগশিপ উদ্যোগ। গ্রিন টেকনোলজি আমাদের বর্তমানে ভারতবর্ষ এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমরা এই গ্রিন টেকনোলজি, যেটি অবশ্যই রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে, তার উপরে আমাদের নির্ভরতাকে বাড়াতে শুরু করেছি। আজকে বিজ্ঞান প্রসঙ্গের বিষয়ও সেটা নিয়েই। আজকে আমাদের বিজ্ঞান প্রসঙ্গের বিষয় গ্রিন হাইড্রোজেন টেকনোলজি, সম্ভাবনা ও ভবিষ্যৎ। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন যে বিশিষ্ট ব্যক্তি, চলুন একটু আলাপ করে নি তার সাথে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর স্নেহাংশু পাত্র, নমস্কার, প্রাক্তন প্রফেসর, IIEST শিবপুর এবং শিবপুরেরই টেগর সেন্টার ফর গ্রিন টেকনোলজি বিজনেস ইনকিউবেশনের ইনকিউবেটর, কারণ উনি একটি স্টার্ট আপ কোম্পানির ডিরেক্টরও বটে। এই স্টার্ট আপ কোম্পানিটি ওই IIEST শিবপুরের ইনকিউবেশনের ইনকিউবেটর হিসেবে এখানে কাজ করছে। সবচেয়ে বড় কথা যেটা বলতে চাইবো আমরা এই ডক্টর পাত্র সম্পর্কে, যে উনি যে স্টার্ট আপ কোম্পানিটির ডিরেক্টর, তাদের একটা অসাধারণ কাজ রয়েছে, হাইড্রোজেন ওভেন, এবং সেটি হচ্ছে আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়। দূরদর্শনের পক্ষ থেকে স্বাগত আপনাকে। নমস্কার। ডক্টর পাত্রর সম্বন্ধে তো বললাম একটু, যে উনি একটি স্টার্ট আপ কোম্পানির ডিরেক্টর। ওনার কাছে প্রথম প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকবে, যেহেতু আমরা আজকে গ্রিন হাইড্রোজেন টেকনোলজি নিয়ে কথা বলছি, গ্রিন হাইড্রোজেন কি এবং এটিকে আমরা ভবিষ্যতের জ্বালানি হিসেবে ভাবতে পারি কি? ডক্টর পাত্র কি বলেন? আচ্ছা, গ্রিন হাইড্রোজেন হচ্ছে যে হাইড্রোজেনটা যেটা ইলেকট্রিসিটি দিয়ে জল থেকে ভেঙে হাইড্রোজেন তৈরি হবে। আচ্ছা, জলের মধ্যে H2O, জলের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো জল যখন ভাঙা হবে তখন হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হবে। আর গ্রিন কথাটা আর একটা বিশেষ মাত্রা আছে, যেখানে যখন আমরা বলছি, যখন হচ্ছে ওই ইলেকট্রিসিটিটা কোনো একটা রিনিউয়েবল এনার্জি থেকে, যেমন ধরুন সোলার, ধরুন উইন্ড, বাতাস থেকে, ধরুন তারপরে হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি মানে জলবিদ্যুৎ থেকে নেওয়া হবে, তখন যে হাইড্রোজেন, সেই ইলেকট্রিসিটি নিয়ে যে হাইড্রোজেনটা তৈরি হবে সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন। আর সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে গ্রিন হাইড্রোজেনের যে ভবিষ্যতে যেটা আছে, ভবিষ্যতের জ্বালানি কিনা, অবশ্যই। কারণ গ্রিন হাইড্রোজেন যখন বাতাসের অক্সিজেনের সাথে যখন হয়, দহন হয়, তখন জল বাই প্রোডাক্ট তৈরি হয়, কোনো কার্বন থাকে না। ফলে কার্বন নিঃসরণ না হলে যে এটা ফিউচারে যেটা আমাদের সাস্টেনেবল টেকনোলজি, সেটা হিসাবে কাজ করতে পারে। মানে পরিবেশ বান্ধব এবং দূষণ মুক্ত, তাই তো? এটা আমরা বলতে পারি পরিবেশ বান্ধব, একদম দূষণ মুক্ত। ঠিক। এবং এই পরিবেশ বান্ধব ও দূষণ মুক্ত, যেটিকে আমরা গ্রিন টেকনোলজি বলছি। আচ্ছা, আপনারা কিছুদিন আগে একটা খবরে বোধহয় এসেছে, আপনারা দেখেছেন এটা, এবং ভীষণভাবে উৎসাহিত আমরা সে সম্পর্কে। সেটি হলো হাইড্রোজেন ট্রেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 17ই জুলাই উদ্বোধন করলেন হাইড্রোজেন ট্রেনের যাত্রা। এবং এই হাইড্রোজেন ট্রেনটি চলাচল করবে হরিয়ানার জিন্দ থেকে সোনিপত স্টেশনের মধ্যে। কি তার প্রযুক্তি, কিভাবে সেই ট্রেনটি চলছে, এবং সেটি আমাদের ভারতবর্ষের কাছে একটা বিরাট বড় স্বপ্ন। চলুন একটু দেখে নিই এই সম্পর্কে। 1853 সালের 16ই এপ্রিল মুম্বাইয়ের বোরিবন্দর থেকে থানে পর্যন্ত দেশের প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর ধীরে ধীরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে রেলপথের সম্প্রসারণ ঘটে।
বাষ্পচালিত ইঞ্জিন থেকে ডিজেল থেকে বৈদ্যুতিক ইঞ্জিন, প্রযুক্তির প্রতিটি ধাপে ভারতীয় রেল নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ধারাবাহিক অগ্রগতির পরবর্তী অধ্যায় হল পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার। সেই লক্ষ্যেই 2023 সালে ভারত সরকার শুরু করে জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন। এই মিশনের উদ্দেশ্য নবায়নযোগ্য শক্তির সাহায্যে গ্রিন হাইড্রোজেন উৎপাদন, কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং ভারতকে বিশ্বে গ্রিন হাইড্রোজেন প্রযুক্তির অন্যতম অগ্রণী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। জলকে নবায়নযোগ্য বিদ্যুতের সাহায্যে ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় ভেঙে গ্রিন হাইড্রোজেন তৈরি হয়। এই জ্বালানি ব্যবহারের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, উৎপন্ন হয় শুধুমাত্র জলীয় বাষ্প। তাই এটি ভবিষ্যতের অন্যতম দূষণমুক্ত পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে বিবেচিত। এই প্রযুক্তির এক সফল প্রয়োগ ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত হাইড্রোজেন ফুয়েল সেল চালিত যাত্রীবাহী ট্রেন। সালের 17 জুলাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নেড়ে হরিয়ানা জিন্দ সোনিপত রুটে এই ট্রেনের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। 19वीं सदी के रेलवे की पहचान स्टीम इंजन से बने थे। 20वीं सदी की पहचान डीजल और बिजली से चलने वाली रेल बनी और अब 21वीं सदी की रेल हाइड्रोजन से चलने वाली है। आज जिंद से सोनीपत के बीच हाइड्रोजन ट्रेन चली है। अब ये सफर 90 किलोमीटर का है। दुनिया में 3 या 4 देश ही हैं जिनके पास हाइड्रोजन ट्रेन चलाने का सामर्थ्य है। ফুয়েল সেলে হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি বিদ্যুৎ ট্রেনকে চালনা করে। এখনো পর্যন্ত এই বিশ্বের অল্প কয়েকটি দেশেই এই প্রযুক্তি শুরু হয়েছে। গ্রিন হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে কুকিং ওভেন তৈরি করে প্রচলিত এলপিজি জ্বালানির বিকল্প তৈরি করা সম্ভব। খুব শীঘ্রই এই প্রযুক্তি আমাদের আয়ত্তের মধ্যে আসবে। গবেষণালব্ধ উদ্ভাবনকে মানুষের উন্নয়নে কাজে লাগাতে আইআইইএসটি শিবপুর নতুন শিল্পোদ্যোগীদের উৎসাহিত করছে। এই প্রতিষ্ঠানের সহায়তায় স্টার্ট আপে অন ডিমান্ড হাইড্রোজেন কুকার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি এবং আত্মনির্ভর উদ্ভাবনের সমন্বয়ে ভারত আর নতুন যুগের পথে এগিয়ে চলেছে। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন, হাইড্রোজেন ট্রেন এবং গ্রিন হাইড্রোজেন ওভেন সেই ভবিষ্যতের শক্তিশালী প্রতীক, যেখানে পরিবেশ বান্ধব প্রযুক্তি তৈরিতে ভারত সারা বিশ্বকে পথ দেখাবে। আমরা এই হাইড্রোজেন ট্রেন সম্পর্কে তো জানলাম, কিন্তু এই হাইড্রোজেন ট্রেনের প্রযুক্তিতে, যেটি কোনো ডিজেল ট্রেন নয়, যেটি কোনো বাইরের থেকে কোনো ইলেকট্রিক সাপ্লাই নিচ্ছে না, সেই ট্রেনের প্রযুক্তিটা এই ধরনের ট্রেনগুলোর থেকে কিভাবে আলাদা এবং দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে কতটা প্রযোজ্য হতে পারে এই হাইড্রোজেন টেকনোলজি, একটু জেনে নেব ডক্টর পাত্রর কাছ থেকে। ডক্টর পাত্র, থ্যাংক ইউ। হাইড্রোজেন ট্রেনটা যে টেকনোলজিতে কাজ করে সেটা হচ্ছে যে হাইড্রোজেনকে অনেক হাই প্রেসারে বা অনেক উচ্চ প্রেসারে সেটাকে স্টোর করা হয়। তারপরে সেই স্টোরড হাইড্রোজেনটা ফুয়েল সেলের মাধ্যমে, ফুয়েল সেল কী করে, ওই হাইড্রোজেনটাকে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন করে সেটাতে ইলেকট্রিসিটি তৈরি করে। আমরা যখন ইলেকট্রিসিটি পেয়ে গেলাম তখন আমার ইলেকট্রিসিটি গাড়ির চাকা, মানে ট্রেনের চাকা রোল করতে সাহায্য করবে। এটা মোরলেস হচ্ছে টেকনোলজি, খুব সিম্পল ভাবে বললাম। আর এটা হচ্ছে যে সেকেন্ড কোশ্চেন, দূরপাল্লার ক্ষেত্রে, লং ডিস্টেন্সের ক্ষেত্রে এখন বর্তমানে 90 কিলোমিটার প্রতিদিন চলছে হাইড্রোজেন ট্রেনটা। দূরপাল্লার ক্ষেত্রে এটা অবশ্যই মানে খুবই মানে ভবিষ্যতে এটা আমাদের মানে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হাইড্রোজেনটা, স্টোর হাইড্রোজেনটা রিপ্লেস করতে আমাদের বেশি সময় লাগবে না। ব্যাটারির মতো যেমন অনেক সময় ব্যাটারি চার্জ করতে হয়, হাইড্রোজেনটা স্টোর হাইড্রোজেনটা রিপ্লেস করতে ম্যাক্সিমাম 2 থেকে 5 মিনিট সময় লাগবে।
ফলে দূরপাল্লার ক্ষেত্রে যেখানে ধরুন আমরা আপনার হাইড্রোজেনটা অনেক বেশি লাগবে, মাঝে মাঝে ট্রেন থামিয়ে তার স্টোরড হাইড্রোজেনটা মানে রিপ্লেস করতে হবে। কিন্তু ডক্টর পাত্র, আপনি অনেকবার বললেন এই কথাটা, স্টোরড হাইড্রোজেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে হাইড্রোজেনের স্টোরেজ এবং হাইড্রোজেনের পরিবহন, এক্ষেত্রে কি কোনো রকম একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে? কারণ আমরা জানি হাইড্রোজেন অত্যন্ত দাহ্য। এই জায়গাটা থেকে পরের প্রশ্ন স্বাভাবিকভাবেই ডক্টর পাত্রর কাছে। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জের জায়গা আছে, এবং স্টোরড হাইড্রোজেন মানে হাইড্রোজেন যে কন্টেনারে স্টোর করা হয় সেই কন্টেনারটা অনেক শক্তিশালী হতে হবে যাতে করে হাই প্রেসারে স্টোর করা যায়। তো বর্তমান যে যে টেকনোলজি বা নতুন অ্যাডভান্স টেকনোলজি আসছে, তাতে করে স্টোরড হাইড্রোজেনের এটাতে ভঙ্গুর হয়ে যায়, হাইড্রোজেন অনেক সময় ভঙ্গুর হয়ে যায়, লিকেজের প্রবলেম হতে পারে। কিন্তু আমি খুবই আশাবাদী যে স্পেশালি হাই ডেনসিটি পলিমার মানে এবং লাইট ওয়েট মেটেরিয়াল যে উদ্ভাবন হচ্ছে আমাদের, ন্যানো টেকনোলজিকেও ব্যবহার করা হচ্ছে, ন্যানো ফাইবার, কার্বন ন্যানো ফাইবার দিয়ে। আমাদের দেশেই অনেক রিসার্চার কাজ করছে, আমরা তাদেরকে পার্সোনালি চিনি। তো তারা স্টোর এই টাইপের কন্টেনার আমাদের দেশে তৈরি করার চেষ্টা করছে, এবং আমি এই ব্যাপারে খুব আশাবাদী যে আমরা হাইড্রোজেন স্টোরেজের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। এবং এটার পরিবহনও একই সমস্যা, যখন আপনি পরিবহন করবেন তখনও ওই স্টোর হাইড্রোজেনটা কোনো কন্টেনারে করতে হবে, যে কন্টেনারটা অবশ্যই ভাবে হচ্ছে যেন ভঙ্গুর না হয়, ওটাই হচ্ছে চ্যালেঞ্জ। আচ্ছা, এবং লাইট ওয়েট হয়। আচ্ছা, মানে হালকা হতে হবে যাতে করে আমাদের মানে হাইড্রোজেনটা স্টোর করার জন্য অতটা স্পেস এবং কি বলে না লাগে, মানে ভার না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু স্বাভাবিকভাবে পরের প্রশ্ন মানে এসেই যায় যে যখন আমরা এরকম ন্যানো টেকনোলজিকে ব্যবহার করে কার্বন ন্যানো ফাইবার দিয়ে একটা স্টোরেজ একটা করার চেষ্টা করছি, তখন সেখানে কস্ট এফেক্টিভ কতটা? এই টেকনোলজিতে খরচ বেশি হয়ে যাবে না তো? হ্যাঁ, একটু খরচ বেশি হবে, কিন্তু যে কোনো মানে রিনিউয়েবল এনার্জি ক্যাপেক্স ইন্টেন্সিভ, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনিশিয়ালি খুব বেশি হয়, কিন্তু যদি কমার্শিয়ালাইজেশন হয়, লার্জ স্কেল কমার্শিয়ালাইজেশন হয়, তাহলে এর খরচ অবশ্যই অনেক কমবে এবং এটা কস্ট এফেক্টিভ হবে। আচ্ছা, কেননা জল ভেঙে হাইড্রোজেন শুধু জলেরই কস্ট, আর ইলেকট্রিসিটি তো সোলার এনার্জি থেকে আসছে, তো অলমোস্ট মানে ফ্রি বলতে পারেন। আমাদের দেশে জলের আপাতত জলের অভাব নেই, আবার সানেরও অভাব নেই, সূর্যের অভাব নেই। ঠিক ঠিক। আচ্ছা, তো এই যে মানে জল এবং সূর্যের আলো দুটোরই যখন অভাব নেই, সুতরাং স্বাভাবিকভাবেই আমরা এই দুটো থেকে রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারি, এবং হাইড্রোজেন এনার্জি, হাইড্রোজেন টেকনোলজির পথে এগিয়ে চলেছে ভারত। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, যেটি দিয়ে শুরু করেছিলাম আজকের এই অনুষ্ঠান, একটু জানতে চাইবো এই ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের ভবিষ্যৎ কি, তার সম্ভাবনা কি? সম্ভাবনা খুবই উজ্জ্বল, স্পেশালি এখন যখন আমাদের হাইড্রোজেন ট্রেন চলছে এবং বাস্তবে চলছে, এটা কোনো ভবিষ্যতের নয়, এখন বর্তমানে হাইড্রোজেন ট্রেন চলছে। এবং আমি অ্যাজ এ পার্সন, অ্যাজ এন এন্টারপ্রেনার, আমি খুবই আশাবাদী যে আমাদের ভারতবর্ষ হাইড্রোজেনের রেসটায় অনেক অনেক 3-4টে কান্ট্রির মধ্যে বিলং করছে, এবং আমরা এই রেসটাই জিতব। আমরা এই রেসটায় জিতবো, এবং সেই রেসটায় জিততে গেলে বোধহয় একটা জিনিস ভীষণভাবে দরকার, গবেষণা, শিল্প এবং সরকার, এই তিনজনে যদি কম্বাইন করে এগোতে পারে তাহলে বোধহয় একটা ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়, একটা সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে আমরা এগোতে পারি। শিল্পের কথা যখন চলেই এলো, তখন স্টার্ট আপের গল্প তো আসবেই। স্টার্ট আপ ডিরেক্টর হিসেবে, একটি স্টার্ট আপ কোম্পানির ডিরেক্টর হিসেবে ডক্টর পাত্রর কাছে পরের প্রশ্নটা থাকবে অবশ্যই, যেটিকে নিয়ে ওনারা এগোচ্ছেন, হাইড্রোজেন ওভেন। একটু জানতে চাইবো এই হাইড্রোজেন ওভেনের কি, মানে এই ধরনের ভাবনা তার মাথায় এলো কিভাবে? কোশ্চেনটা খুবই ভালো। তো আমি যখন আইএসটি শিবপুরের অধ্যাপক ছিলাম, তখন আমরা যে আমাদের রিসার্চ ল্যাবরেটরিতে আমরা রেগুলার হাইড্রোজেন, জল থেকে হাইড্রোজেন ভাঙার যে এফিসিয়েন্সিটা, মানে সেটা কতটা বেশি বাড়ানো যেতে পারে, সেটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো সেটা কাজ করতে করতে আমরা দেখলাম যে আমরা এফিসিয়েন্সিটা বাড়াতে পারছি এবং হাইড্রোজেনটা আমার তৈরি হচ্ছে, কিন্তু হাইড্রোজেন তো তৈরি হলে হবে না, হাইড্রোজেন নিয়ে আমি কি করব? তো তখন আমাদের মাথায় এলো হাইড্রোজেন নিয়ে আমাদের কি করা যায়। তো আমরা যেটা জিনিস নিয়ে সব থেকে বেশি মানে
কিছু চ্যালেঞ্জের জায়গা আছে, যেমন আমরা এক্ষুনি কথা বললাম স্টোর হাইড্রোজেনের একটা চ্যালেঞ্জের জায়গা আছে। তো এবং সেটা হচ্ছে হাইড্রোজেন যেহেতু স্টোর, সেটা কাইন্ড অফ লিটল আনসেফ, ঠিক আছে। কিন্তু যদি হাইড্রোজেনটাকে স্টোর না করি, অন ডিমান্ড, রাইট, যখনই আপনি তৈরি করলেন তখনই ব্যবহার করলেন। তো সেই ভাবনা থেকে হাইড্রোজেন অন ডিমান্ড সিস্টেম আমরা একটা বানালাম, এবং যখনই হাইড্রোজেন অন ডিমান্ড সিস্টেমটা আমার তৈরি হয়ে গেল, তখন আমি যদি হাইড্রোজেন যেহেতু দাহ্য পদার্থ, আপনি যদি ফায়ার দেন ও বার্ন করবে, এবং তার জন্য তার নেসেসিটেড যে টেকনোলজি সেইটা নিয়ে আমাদের রিসার্চ, এবং আপনি যেটা বললেন যে রিসার্চ, গবেষণা, শিল্প এবং সরকার। তো এই 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 তিনটে জায়গায় একসাথে এসে আমাদের যে নতুন যে টেকনোলজি আমরা ভাবনা চিন্তা করছি, সে হাইড্রোজেন কুকিং ওভেন, নট স্টোরড, অন ডিমান্ড। হাইড্রোজেন ওভেন, এই প্রযুক্তির ভাবনার গল্পটা আমরা শুনলাম যে কিভাবে ওনারা প্রথম শুরুটা করলেন। যারা প্রতিদিন রান্নার ঘরে রান্নার গ্যাস নিয়ে যুদ্ধ করেন বলা যায়, তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট বড় উদ্ভাবন। চলুন আমরা দেখে নিই যে কিভাবে, কোন প্রযুক্তিতে কিভাবে এটা কাজ করছে একেবারে হাতে কলমে। আমরা বলছিলাম হাইড্রোজেন ওভেনের কথা, কিন্তু বলছিলাম আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম, তার সুবিধা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নেব যে সেটা কাজ করে কিভাবে, তার প্রযুক্তিটা কি। চলুন একটু দেখে নেওয়া যাক একেবারে হাতে কলমে। ডক্টর পাত্র একটু যদি দেখান। ধন্যবাদ। আচ্ছা, আমাদের হাইড্রোজেনের প্রথমে কি লাগে? জল লাগে। তাহলে জলটা এখানে আমি স্টোর করবো, এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে। এই জলটা হচ্ছে পাইপের মধ্য দিয়ে স্ট্যাকের মধ্যে যায়। স্ট্যাকটা কি? দুটো প্লেট প্যারালাল ভাবে রাখা আছে, তার মধ্যে দিয়ে ভোল্টেজ পাঠানো হয়। ভোল্টেজ কার মধ্যে পাঠানো হয়? একটা কনস্ট্যান্ট পাওয়ার সোর্সের মধ্যে দিয়ে পাঠানো হয়, ঠিক আছে। তাহলে যখনই ভোল্টেজ পাঠানো হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, জল ভেঙে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হবে। এই হাইড্রোজেন গ্যাসটা ট্যাঙ্কের মধ্যে দিয়ে কালেক্টেড হয়ে গিয়ে, এই দেখুন আমার এখানে টকবক টকবক করে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হচ্ছে। কিন্তু ডক্টর পাত্র, দুটো প্রশ্ন এখানে। এক নম্বর হচ্ছে, আপনি জল ভেঙে যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি করলেন, তার থেকে যেটা উপজাত পদার্থ হিসাবে যেটা বেরোলো, সেটা সেই জলটা কি আবার ওখানে যাচ্ছে? মানে এটা কন্টিনিউয়াসলি হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে? হ্যাঁ, কন্টিনিউয়াসলি হাইড্রোজেন গ্যাস। স্টোরেজের কোনো গল্প? স্টোরেজের কোনো আচ্ছা, মানে একদম অন ডিমান্ড আপনারা হাইড্রোজেন তৈরি করছেন, এটা এক। দ্বিতীয়ত জানতে চাইবো যে আপনি আমাদের কথার সময় আমরা জানতে পেরেছি যে একটা কমিউনিটি কিচেনের কথা আপনি বলেছেন, যেখানে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এই মাত্র দুটো ইলেকট্রোড, এটা দিয়ে কি কাজ হবে নাকি স্ট্যাকটা তখন বড় হবে? হ্যাঁ, এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করে ছোট বড় হবে। আচ্ছা, আমি কতটা হাইড্রোজেন তৈরি করব? এখন যে হাইড্রোজেনটা বার্ন হবে, সেটা আপনার বাড়ির যে ছোট যে নবটা, ছোট যে এটা আছে, সেটা সমতুল্য। কিন্তু এটাকে যখন বড় করতে হবে, মানে ধরুন একসঙ্গে দুখানা আর বড় এটা চললো, তখন এই স্ট্যাকটাকে বড় করতে হবে। ওয়াটার সোর্স স্ট্যাক, সেটাও কি বড় হবে? হ্যাঁ, এই ট্যাঙ্কটাও বড় হবে। আচ্ছা, এটাও বড় হচ্ছে, ওটাও বড় হবে। বেশ, এবং পাওয়ারটাও বেশি লাগবে। পাওয়ারটাও তখন বেশি লাগবে, স্বাভাবিক। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত তো আমরা দেখলাম যে এটার মধ্যে জল রাখা থাকছে, সেই জলটা ইলেকট্রোলাইজ হচ্ছে তার পাশের ওইখান ইলেকট্রোলাইজারটাতে, এবং সেখান থেকে এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, এবং সেই হাইড্রোজেন গ্যাস এই ওভেনে আসছে। আমরা এই পর্যন্ত দেখলাম মেশিনটাকে, একেবারে শুধুমাত্র বাড়িতে ওভেনের মতো ব্যাপারটা দাঁড়ালো। এবার একটু আমরা জ্বালিয়ে দেখি যে কিরকম ভাবে এটা চলছে, একটু যদি ডক্টর পাত্র দেখান। আচ্ছা, দেখুন। হ্যাঁ, ফ্লেম দেখা যাচ্ছে না, কারণ হাইড্রোজেন হচ্ছে ইনভিজিবল, কিন্তু গরমটা অনুভব করা যাচ্ছে। হ্যাঁ, বেশ। তো এবারে আমরা এটাকে একটা লাইভ ডেমনস্ট্রেশন, একটা কুকিং করব। বেশ, আমি একটু তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গরম হয়ে গেছে। ওয়াও, ফাইন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে যে কিভাবে এই ডিমটা দেওয়া হলো, এবং সেটা রীতিমতো গরম হয়েছে। একদম এটা পোচ তৈরি হচ্ছে ডিমের।
অসাধারণ আমরা ডেমনস্ট্রেশন দেখলাম যে কিভাবে এটা কাজ করছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সুবিধাগুলো তো জানলাম, কিন্তু নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা আছে, কারণ প্রত্যেকটা কাজেরই একটা তো সীমাবদ্ধতা থাকে। ডক্টর পাত্র কি বলেন? হাইড্রোজেন হিসাবে আমাদের মাথায় প্রথম আছে যে এটা এক্সপ্লোসিভ। এটা আমার মনে হয় প্রথম সীমাবদ্ধতা। যদি এটা আমরা মানুষের মধ্যে কাটিয়ে উঠতে পারি, এটা হচ্ছে আমাদের মানে এটা বটলনেক বলতে পারেন। এটা আমাদের কাটিয়ে উঠতে হবে, ঠিক আছে? যেমন ধরুন হাইড্রোজেন ট্রেনটা চলছে, সেটাও তো আমরা একটা স্টোর হাইড্রোজেন, সেটা আমরা কাটিয়ে উঠছে, অলরেডি লোকজন যাতায়াত করছে। আর এমনি সীমাবদ্ধ বলতে ইলেকট্রিসিটি দরকার। আচ্ছা, ইলেকট্রিসিটি দরকার, আর অ্যাডভান্টেজগুলো তো আপনাকে বললাম। তো এই দুটো সীমাবদ্ধতা আমার মাথায় মধ্যে আসছে। কিন্তু ইলেকট্রিসিটিটা এটা আবার সীমাবদ্ধতাও নয়, কেননা এটা হচ্ছে আপনার কি বলে সোলার থেকে হয়ে যাবে, ঠিক আছে? আর আর এটার আর একটা সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে এর অ্যাসোসিয়েটেড টেকনোলজিগুলো এখনো তৈরি হয়নি। আচ্ছা, বর্তমানে যা এতে যে আমাদের যে অ্যাসোসিয়েটেড টেকনোলজি, যেটা আমাদের এই জিনিসটা কোনো জিনিস একটা লাগবে, সেটা আমাদের দেশে এখনো তৈরি হয়নি, বা সারা পৃথিবীতে তৈরি, আমাদের দেশে তো সারা পৃথিবীতে তৈরি হয়নি। তো সেটা একটা বেসিক সীমাবদ্ধতা। তার মানে বোঝাই যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই আমরা যারা গৃহিণীরা একটা সুখবর পেতে চলেছি। কমিউনিটির কিচেন থেকে এই ধরনের হাইড্রোজেন ওভেন আমাদের প্রত্যেকের রান্নার ঘরেও আসতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্নটা এসে যায় খরচ। হ্যাঁ, খরচ বলতে এখানে মানে অপারেটিং এক্সপেন্ডিচার, মানে প্রতিদিন করতে গেলে দুটো খরচ থাকে। এক হচ্ছে ইলেকট্রিসিটি খরচ, আর একটা হচ্ছে জলের খরচ। আচ্ছা, জল ভেঙে যেহেতু হাইড্রোজেন অক্সিজেন হচ্ছে। আচ্ছা, ইলেকট্রিসিটি যখন আমরা সোলার সেল দিয়ে করি, তখন এর একটা পে ব্যাক পিরিয়ড থাকে। তো আফটার 3-4 ইয়ার্স এর পে ব্যাক পিরিয়ডটা ইট ইজ অলমোস্ট জিরো, ইলেকট্রিসিটি কস্ট ইজ জিরো। তাহলে বাদ বাকি রইলো আমার জলের কস্ট, মানে শুধু জলটাই কস্ট, হুইচ ইজ অলমোস্ট নাথিং। একদম লেম্যানের জায়গা থেকে প্রশ্নটা রাখছি আমাদের সাধারণ দর্শকদের জন্য। জলে যদি প্রচুর আয়রন থাকে তাহলে কি কোনো অসুবিধা? না, সেই জল আপনি ব্যবহার করতে পারবেন না, জলটাকে ডিস্টিল করতে হবে। আচ্ছা, আয়ন ডিআয়নাইজ করতে হবে, যাতে কোনো আয়ন না থাকে। আয়ন থাকলে কি হয়, ওই আয়নগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের ভেতরের ইলেকট্রোডের মধ্যে ডিপোজিট হয়, এবং তাতে করে আমাদের মেশিনের পারফরমেন্স আস্তে আস্তে কমে যাবে। আইআইএসটি শিবপুর, তার সঙ্গে আপনারা তার ইনকিউবেশন আপনারা রয়েছেন, তার সঙ্গে আপনারা কাজ করছেন। আপনি একটা স্টার্ট আপ কোম্পানির ডিরেক্টর হিসেবে একটু জানতে চাইবো অভিজ্ঞতা কিরকম, কিভাবে আপনারা এগোলেন। আরো অনেকে তো চান স্টার্ট আপ কোম্পানি খুলতে, তাদের জন্য আপনার মেসেজ। ভারতবর্ষের প্রতি বড় ইনস্টিটিউটে একটা করে ইনকিউবেশন সেন্টার আছে। আইআইএসটি শিবপুরেরও এরকম একটা ইনকিউবেশন সেন্টার আছে, যারা কিনা হচ্ছে সর্বতোভাবে চান যে আমাদের এই মানে আইআইএসটি বা এই আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব ভারতের রিজিয়ন থেকে নতুন টেকনোলজি উঠে আসুক। এবং আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম, তাদের সাথে সাথে অনেকজনই অ্যাপ্লাই করেছে এবং অনেকজনই অ্যাওয়ার্ডেড হয়েছেন, মানে গভর্নমেন্টের গ্রান্টও পেয়েছেন, স্টার্ট আপ গ্রান্ট। তো আইআইএসটি শিবপুর থেকে ইনকিউবেশন থেকেও আমরা একটা স্টার্ট আপ গ্রান্ট পেয়েছি, যেটা হচ্ছে ওই যে বললেন সরকারের গভর্নমেন্টের গ্রান্ট, সেটাও আমরা পেয়েছি। এবং সেই হিসাবে আমাদের অভিজ্ঞতা খুবই সুন্দর। বেশ। টেগর সেন্টার ফর গ্রিন টেকনোলজি বিজনেস ইনকিউবেশন এর সচিব ডক্টর মানস কুমার সান্যাল, তার একটা আমরা কথা একটু শুনে নেব যে কিভাবে আইআইএসটি শিবপুর এইভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে শিল্পকে এগিয়ে যাওয়ার জন্য তারা উৎসাহ জাগাচ্ছে। আইআইএসটি শিবপুরের মতন বিভিন্ন গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে যে নিরন্তর গবেষণা চলেছে, তার ফলশ্রুতিকে বৃহত্তর সমাজের কল্যাণে কাজে লাগানোর কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উদ্যোগে নানান শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠেছে টেকনোলজি বিজনেস ইনকিউবেটর। একইভাবে আইআইএসটি শিবপুরে তৈরি করা হয়েছে টেগর সেন্টার ফর গ্রিন টেকনোলজি বিজনেস ইনকিউবেশন বা TCGTBI। এই সমস্ত বিজনেস ইনকিউবেটরের মুখ্য উদ্দেশ্য হল গবেষণালব্ধ উদ্ভাবনকে বৃহত্তর সমাজের প্রয়োজনে প্রয়োগের ক্ষেত্রে যে নতুন শিল্পোদ্যোগ গড়ে তুলতে হবে, তাতে সর্বতোভাবে সহায়তা করা। এর জন্য প্রয়োজনীয় ইকোসিস্টেম গড়ে তোলাও শিক্ষা প্রতিষ্ঠান বা ইনকিউবেটরের অন্যতম কাজ। TCGTBI-তে এইরকম অনেক নতুন এন্টারপ্রেনিউর তাদের স্টার্ট আপ গঠনের ক্ষেত্রে সহায়তা পাচ্ছে। তাদেরকে যেমন একদিকে তাদের অফিস স্পেস বা কোওয়ার্কিং স্পেস এই ইনকিউবেটরে দেওয়া হয়, তেমনিভাবে বিভিন্ন
আর্থিক সহায়তার সুযোগ সন্ধান দেওয়া, প্রতিষ্ঠানের অধ্যাপকদের দিয়ে তাদেরকে প্রতিনিয়ত মেন্টরিং করা এবং অন্যান্য যা যা প্রয়োজন সেইগুলো এই ইনকিউবেটরের মাধ্যমে দেওয়া হয়। এটাইভেন এরকমই একটি স্টার্ট আপ যারা TCGTBI থেকে ইনকিউবেশন সাপোর্ট পাচ্ছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতাকে কমাতে হবে এবং অবশ্যই পরিবেশ দূষণটাকে যদি কমাতে হয় তাহলে আমাদের কার্বন এমিশনটাকে কমাতে হবে। এই দুটো দিকের কথা মাথায় রেখেই তো আমাদের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন শুরু হয়েছিল। সরকার কিভাবে আপনাদেরকে সাহায্য করছে? আপনি বললেন যে একটা গ্র্যান্ট আপনারা পাচ্ছেন সরকারের কাছ থেকে, সরকার এই ব্যাপারে আপনাদেরকে কতটা সাহায্য করছে? ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন আমাদের যখন 2023-এ শুরু হয়েছিল এবং তারপরে স্টেপ বাই স্টেপে বিভিন্ন অ্যাসোসিয়েশন, মানে একটা টেকনোলজি তো আমি তৈরি করলাম, তারপরে কালকেরই ওটা কম ব্যবহারযোগ্য হবে না, তার জন্য তার সার্টিফিকেশান আছে, তারপরে গভর্নমেন্টের অ্যাডাপ্টেশান আছে, গভর্নমেন্টের সেখানে সাবসিডি আছে। আশা করি এই সবগুলো প্রসেসের মধ্য দিয়ে হাইড্রোজেন যখন যাবে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং যেহেতু সরকারের একটা দারুণ একটা পুশ আছে, মানে একটা টেকনোলজির একটা পুশ আছে, আমার মনে হচ্ছে যে এর একটা ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন 2030 সালের মধ্যে প্রতি বছর 5 মিলিয়ন মেট্রিক টন হাইড্রোজেন উৎপাদন এবং 8 লক্ষ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্বন মুক্ত করার একটি মেগা পরিকল্পনা। এবং এই মেগা পরিকল্পনায় ভারত এগোচ্ছে, সরকার এগোচ্ছে এবং আমরাও অবশ্যই সেই সম্ভাবনার দিকে তাকিয়ে থাকবো এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে। অনেক ধন্যবাদ ডক্টর পাত্র আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের। নমস্কার, আপনাকে ধন্যবাদ।